সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ৯টা বাজে। চারিদিকে ঘুরে দেখতে থাকি, বুঝতে চেষ্টা করি আমি কোথায় আর এইটা কার রুম। পরক্ষণে আমার মনে পড়ে আমার বিয়ে হয়ে গিয়েছে আরুষের সাথে। আমি এখন আরুষেরই রুমে। আমি চারিদিক চোখ বুলিয়ে আরুষকে খুঁজতে থাকি, কিন্তু না, সে রুমে কোথাও নেই। আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম, তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এদিকে আরও সকালবেলায় বাইরে চলে যায়। তার কিছুটা সময় এখন একা থাকতে ইচ্ছে করছিল, তাই পার্কে হাঁটতে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পরই সে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে। পরনে পিঙ্ক কালারের শাড়ি, পেছনে তার মেয়েহীন পিঠ দেখা যাচ্ছে। পিঠে মুক্তার মতো পানি চিকচিক করছে। তার মাঝেই এক কালো তিলটা যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তিলটা বেশ টানছে আরুষকে। আরুষ আর কিছু না ভেবে সায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গুজে। হঠাৎ পেছন থেকে কেউ আমার শাড়ির ভাঁজের মধ্যে দিয়ে আমার কোমর জড়িয়ে ধরতেই ভয়ে আমি লাফিয়ে উঠি। তাড়াতাড়ি আয়নাতে তাকিয়ে দেখি আরুষ আমায় জড়িয়ে ধরেছে। এতে আমি স্বস্তির নিঃশ্বাস নেই। আরুষের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে। আরুষ সায়রার কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াতে থাকে। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে, কেননা আরুষের এভাবে তাকে জড়িয়ে ধরাটা সায়রার মাঝে এক অস্থিরতা তৈরি করেছে। আরুষের স্পর্শগুলো ওর ভিতরে এক তোলপাড় শুরু করে দিয়েছে। আরুষের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে। আরুষের স্পর্শ যতটা গভীর হচ্ছে, সায়রার অস্থিরতা ঠিক ততটাই বাড়ছে। আমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। হঠাৎ আরুষ আমায় নিচের দিকে ঘুরিয়ে নেয়। নিজের দিকে ঘুরিয়ে দেখে আমি চোখ বুজে আছি। বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যায়। আমি হাঁ হয়ে আরুষের এমন ব্যবহারে তাকিয়ে থাকি। হয়তো আরুষ আমার সাথে রেগে আমায় দূরে সরিয়ে দিয়েছে, আবার হয়তো বুকে জমে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারেনি। আরুষ নিজ থেকে আমাকে কাছে টেনে আবার নিজেই আমাকে এভাবে দূরে সরিয়ে দেওয়াতে আমি বেশ অপমান বোধ করি। কিন্তু তারপরেও আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে তা আমি স্বাভাবিকভাবে নেই, কারণ দোষটা আমারই ছিল। তাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আরুষের আমার প্রতি এই রাগ, এই অভিমান জিত করাটা জায়েজ আছে, কারণ আমি খুব বেশি অন্যায় করেছি আরুষের সাথে। তাকে সত্যি থেকে আড়াল করেছি, কিন্তু তাকে কখনো ঠকাতে চাইনি। পরিস্থিতিটা এমন ছিল, আমাকে সব বাধ্য হয়ে করতে হয়েছে। আমি যে সব করতে বাধ্য ছিলাম। আমি বাইরে গিয়ে দেখি সকলেই একসাথে জড়ো হয়ে বসে আছে। কালকে রিসেপশন, তাই অনেক কাজ পড়ে আছে। সকলেই নিজের কাজ বুঝে নিচ্ছে। আমি সামনে গিয়ে বড়দের সালাম করি, সকলের সাথে ভাব বিনিময় করি। একটু পরে আরুষ আসলে সবাই একসাথে খেতে বসে যাই। আরুষ, কাল কিন্তু রিসেপশন, তোর যদি কাউকে দাওয়াত দেওয়া থাকে তাহলে দিয়ে দিস। আর শোন, ডেকোরেশনের দিকটা তোকে দেখতে হবে, বুঝেছিস? আর সায়রা মা, খাওয়া শেষে তুমি আমার রুমে এসে কালকে যেন শাড়ি আর গহনা নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে খালামণি। এখনো খালামণি ডাকবি? অভিমানী সুরে বলল। না মানে। কোনো মানে না, এখন থেকে মা বলে ডাকবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অতঃপর সকলের খাওয়া শেষে যে যার মতো কাজে চলে যায়। আরুষ কি কাজে জানো, বাইরে চলে যায়। আমি চলে যাই মার রুমে। কতক্ষণ মার সাথে কথা বলে শাড়ি আর গহনাগুলো নিয়ে রুমে আসি। রুমে এসে সব গুছিয়ে আবার বাইরে সকলের সাথে বসি। সকলেই কিছু না কিছু জিজ্ঞেস করছে, আমি হাসি মুখে উত্তর দিচ্ছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আরুষ বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। আমি বাইরে মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকটাক কাজ করছি। রাতে সকলের খাবার শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখি আরুষ মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছে। আরুষকে দেখেই বোঝা যায় তার এখন
প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য কফি বানিয়ে নেই। আরুষ আবার আমার হাতের কফি অনেক পছন্দ করে, কিন্তু দীর্ঘ 1 বছর যে তাকে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি। তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য। রুমে এসে তার সামনে কফি ধরে বলি, কফিটা খেয়ে নাও, মাথা ব্যথা চলে যাবে। সে চোখ খুলে একবার আমার দিকে তাকালো, অতবার আরেকবার কফি এর দিকে তাকালো। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অবাক। আমি যে এখনো তার হাবভাব বুঝি তা হয়তো আরুষ মেনে নিতে পারছে না। তাই আমি বলি, আমাকে পরে দেখো, সারা জীবনই তোমার পাশেই আছি। যখন ইচ্ছে তখনই দেখো, আপাতত কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তা দেখে আরুষ বাঁকা হেসে বলে, রুহানের সঙ্গে মিলে আমায় আবার মারার প্ল্যান করিসনি তো? তোদের আবার আমার ভরসা নেই, যখন তখন পিছন দিক দিয়ে আঘাত করতে পারিস। তুমি ভুল বুঝছো, এমন কিছুই না। আমাকে বলার সুযোগ তো দাও। কি বলবি? হ্যাঁ, কি বলবি শুনি। কিভাবে তুই আর রুহান মিলে আমাকে ধোঁকা দিলে, কিভাবে আমাকে ঠকালি, তাই তো? আহা, তুমি আমার কথা তো শোনো। প্লিজ সায়রা, স্টপ ইট। আর কত নাটক করবি তুই? হ্যাঁ, তোর এই নাটক দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত। আমি আর নিতে পারছি না। প্লিজ আমায় কিছু সময় একা থাকতে দে। আমি আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যাই। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি হতো আমার কথাটা শুনলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? একটা বার সুযোগ দিয়েই দেখতে, শুনতে আমি কি বলতে চাই। এইভাবে আর কতদিন তুমি আমায় ভুল বুঝে থাকবে? তোমার এই রাগ অভিমান যে আমি নিতে পারছি না, কিন্তু যত যাই হোক আমি হাল ছাড়বো না। তোমায় আমি সত্যিটা জানিয়েই রাখবো। এর প্রায় অনেকক্ষণ পর সায়রা রুমে আসে। এসে দেখে আরুষ সেই আগের মতোই চোখ বুঝেই শুয়ে আছে। সায়রা কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে আরুষের পাশে থেকে গিয়ে একটা বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়ায় ঘুমানোর জন্য। এমন সময় হঠাৎ পেছন থেকে আরুষের গম্ভীর কণ্ঠে থেমে যায়। আরুষ আগের মতোই একই অবস্থায় থেকে বলতে লাগে, চুপচাপ আমার পাশে শুয়ে পড়। এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতো সোফায় গিয়ে ঘুমাবি, আর আমি এসে তোকে কোলে করে নিয়ে পেটে শোয়াবো। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কোণায় আরুষের থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি। একটু আগের ব্যাপারটা নিয়ে এমনিতেই আরুষ হয়তো আমার উপর বেশ রেগে আছে। এখন যদি টাচ লাগে তাহলে হয়তো আমাকে চিবিয়েই খেয়ে ফেলবে। কিন্তু আমায় অবাক করে আরুষ বলে ওঠে, আমি বাঘ না ভালো যে তুই আমার থেকে এত দূরে দূরে আছিস? একটু হলেই তো পড়ে যাবি, পরে কোমর ভেঙে গেলে তখন আবার আমাকে চালাবি। যত সব। ঠিক হয় ঘুমা। আমি আরুষের কথায় মুচকি হেসে ঠিক মতোই শুই, কারণ আমি জানি আরুষের মনে এখনো আমার জন্য ভালোবাসা রয়ে গেছে। তা হয়তো অভিমান আর রাগের পেছনে চাপা পড়ে আছে, যা মাঝে মাঝে আরুষ নিজের অজান্তেই প্রকাশ করে দেয়। সে চাওয়ার পরেও নিজের ভালোবাসাটা আড়াল করতে পারে না। আজ শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়ে যেতেই আরুষ আমার কাছে এসে আমাকে বেশ কিছু সময় দেখতে লাগে। তারপর আমাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে ধরে। আমিও ঘুমের ঘোরে আরুষের সাথে গভীরভাবে মিশে যাই। কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছে। হয়তো এত সময় ধরে এমনই এক আশ্রয় খুঁজছিলাম যা আমি এখন পেয়ে গেছি। এত সময় ধরে আরুষের বুকের মধ্যে কেমন যেন অশান্তি লাগছিল। চোখে ঘুম আসছিল না, কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে। সে যতই সায়রার উপরে রাগ দেখাক, অভিমান করুক, যতই ওর থেকে দূরে পালাক, খারাপ ব্যবহার করুক, দিন শেষে তো ভালো তো তাকেই বাসে। আরুষ বরং আয়েসে সায়রাকে তার নিজের বুকের সাথে গভীরভাবে জড়িয়ে নিয়ে হয়তো এখন একটু শান্তিতে ঘুমাতে আসবে। আজ সকাল থেকেই সকলের মাঝে তোলপাড় লেগে আছে, কেননা আজ রিসেপশন বলে কথা। সকলের এই কাজ ওই কাজ করেই চলেছে। আরুষও সকাল থেকে কাজে লেগে পড়েছে। আর সায়রার সাথে তার সকাল থেকে দেখা মেলেনি। আমি অনেকবার উকিঝুঁকি করেছি যদি তার দেখা মিলে এই ভেবে, কিন্তু আমার ভাগ্য
তার ছায়া এরও দেখা মিলল না। এইদিকে দুপুরে মেকআপ আর্টিস্ট চলে আসে, এসে আমাকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য। বিকাল হতে হতেই আমাকে পুরোপুরি রেডি করে তারা চলে যায়। বিকেলে আরুষ নিজের রুমে আসে রেডি হতে। সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে। হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে সায়রার দিকে চোখ যেতেই থমকিয়ে যায়। সায়রা নিজের আঁচলের কুচি সামলাতে ব্যস্ত, কিছুতেই কুচিগুলো ঠিক করতে পারছিল না। পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি, তার মধ্যে সাদা পাথরের কাজ। অসম্ভব সুন্দর শাড়িটা সায়রাকে বেশ মানিয়েছে। তার সাথে হেভি মেকআপ আর ম্যাচিং অর্নামেন্টস তো আছেই। চুলগুলো কার্ল করে এক পাশে রাখা। আরুষ মুগ্ধ নয়নে সায়রাকে দেখেই চলেছে। পরে সায়রার কাছে এসে সায়রার কুচিগুলো ঠিক করে দিতে থাকে আর বলে, যা সামলাতে পারিস না তা পড়িস কেন? রিসেপশনের শাড়ি পরবো না তো কি পরবো? মুখের ওপর তর্ক করা আমি একদম পছন্দ করি না, তা তুই ভালো করে জানিস। সে যাই হোক, তুই শাড়ি সামলাতে পারবি কিনা তা বল। পরে স্টেজে গিয়ে দেখা যাবে সকলের সামনে শাড়ি খুলে গেছে, তখন তো আবার আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। আমি মুখ ছোট করে বলি না পারবো। আরুষের কিছু না বলে কুচি ঠিক করে কাবার থেকে স্যুট বের করে ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যায় সায়রাকে হলে নেওয়া হয়। চারিদিকে অনেক মানুষ ঘেরা, সবাই সায়রার অচেনা। আরুষের মা তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, আর সায়রা সকলের সাথে কুশল বিনিময় করছে। তার ফাঁকে ফাঁকে আরুষকে দেখছে, আর সায়রার চোখ দুটো যেন আরুষের উপর থেকে সরতেই চাইছে না। কেননা আজ ওকে বেশ হ্যান্ডসাম লাগছে। তার পরনে ব্ল্যাক স্যুট অ্যান্ড প্যান্ট, ভেতরে ডার্ক ব্রাউন কালারের শার্ট, চুলগুলো স্পাইক করে, তাও কিছু অবাধ্য চুল কপালের সামনে এসেই পড়েছে। হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডেড ওয়াচ। সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। সায়রা যখন তাকে দেখতে ব্যস্ত তখন কেউ ওর নাম ধরে ডাকে। সায়রার সামনে তাকিয়ে দেখে সায়রার বাবা মা দাঁড়িয়ে আছে। সায়রা তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদের জড়িয়ে ধরে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে সায়রার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। সায়রাও ঘুরে যেই স্টেজে যেতে নেবে তখন একজনের উস্কো কণ্ঠে থেমে যায়। ভয়ে সায়রার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি যখন আরুষকে দেখতে ব্যস্ত তখন কেউ আমার নাম ধরে ডাকে। আমি সামনে তাকিয়ে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদের জড়িয়ে ধরি। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। আমিও ঘুরে যেই স্টেজে যেতে নিব তখন একজনের কর্কশ কণ্ঠে থেমে যাই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি পিছে ঘুরে দেখি রুহান। তাকে দেখে কিছুটা ভয় হলেও পরক্ষণে নিজেকে সামলে নেই। সে আমার কাছে এসে বলে, ভালোই তো আছো তাহলে? খারাপ থাকার কথা বুঝি? কতদিনই বা ভালো থাকবে শুনি? আমি ভালো করেই জানি আরুষ তোমাকে কেন বিয়ে করেছে, তাই এত ভালো থাকার অভিনয় করে লাভ নেই। কে বলেছে আমি অভিনয় করছি? আমি সত্যি আরুষের সাথে অনেক ভালো আছি, কেননা ও যে আমার পাশে আছে। ও তোমার পাশে থাকলে পাশে নেই তা তুমি জানো। হাসালে, ও তোমার পাশে থাকলেও পাশে নেই তা তুমি জানো, আর আমিও জানি। কেননা ওর মনে তোমার জন্য যে বিষ আছে তা কোনোদিনও কমবে না। ও কখনোই তোমায় আপন করে নিবে না। আমি মুচকি হেসে বলি, ভালোবাসা বলতে একটা জিনিস আছে যার জোর কিনা অনেক বেশি, আর সেই জোরেই আমি আজ আরুষের বউ। এই সকল বিষ সেই ভালোবাসার কাছে হার মানতে বাধ্য। আমার ভাগ্য যে আরুষের সাথে জড়িত তা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না, কেননা এর প্রমাণ তুমি নিজেই। আমিও দেখবো এই ভালোবাসা জোর কতদিন চলে। তোমাদের তো আমি কোনোদিনও এক হতে দিব না। আমি আবার আরেক গাল হেসে বলি, তুমি কি মনে করছো আমি এখন সেই আগের মতো তোমার কথায় ভয় পেয়ে যাব? মোটেও না। তখন আমি হেল্পলেস ছিলাম, কিন্তু এখন নই। তাই যা করার করো। আর হ্যাঁ, এসেছো যখন খাবার খেয়ে যেও কিন্তু। এই বলে আমি স্টেজে উঠে বসি আর পিছে তাকাই না। যদি তাকাতাম তাহলে হয়তো রুহানের সেই পৈশাচিক হাসিটা দেখতে পেতাম। এদিকে আরুষুর কিছু
রিলেটিভের সাথে কথা বলছিল। হঠাৎ তার সায়রার কথা মনে পড়তেই সে সায়রাকে খুঁজতে থাকে। অতঃপর চোখ যায় স্টেজের সামনে বউ সাজে সায়রার দিকে। কার সাথে যেন কথা বলছে, ভালো মতো দেখতেই বোঝে সে রুহানের সাথে কথা বলছে, তাও আবার মুচকি এসে। তা দেখেই আরুষের মাথায় রক্ত উঠে যায়। সে সায়রাকে রুহানের সাথে একদম সহ্য করতে পারছে না। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সায়রা সরে যেতেই রুহানের নজর আরুষের দিকে পড়ে, আর সে আরুষের চেহারা দেখেই বুঝে যায় আরুষ বেশ রেগে আছে। আর কেন তা রুহানের অজানা নয়। তাই তো সে এক পৈশাচিক হাসি হাসে। রুহান এইবার ধীর পায়ে আরুষের দিকে যায়, তারপর আগুনে ঘি ঢালার কাজ শুরু করে দেয়। দেখলি তো তোর বউ আমায় দেখে কথা বলার জন্য কিভাবে স্টেজ থেকে নেমে আসলো, কোনো কিছু চিন্তা করলো না। বলি কি নিজের ওয়াইফকে একটু দেখে রাখিস, কখন ফুট করে আবার আমার কাছে চলে আসে। তা তো বলা যায় না যে একবার তোকে আমার জন্য ছাড়তে পারে, সে দ্বিতীয়বারও তোকে ছাড়তে পারে। তাই একটু দেখে রাখিস, বুঝলি? আরুষ এইবার রাগে দাঁতে দাঁত চেপে বলে, তার টেনশন তোকে করতে হবে না। তুই আপাতত তোর টেনশন কর। আর আমি তোর বন্ধু নই যে তুই আমার সঙ্গে এভাবে কথা বলবি। আমি তোর অফিসে 60% শেয়ারের মালিক, মানে তোর বস। সো বি ইন ইউর লিমিটস, ওকে? ঠিক আছে বস, এটা আপনার লাইফ, আপনি বুঝবেন, কিন্তু আগে থেকে সাবধানতা অবলম্বন করা ভালো। আমি বাকি আপনার ইচ্ছা। আর হ্যাঁ, বিয়ের জন্য শুভকামনা রইল। আমার এখন কাজ আছে, আমি তাহলে এখন আসি। বলে এক মুচকি হাসি দেয় রোহান, যা দেখে আরুষের গা জ্বলে যায়। কিন্তু এখন ফাংশন চলছে বলে কিছু করতে পারছে না, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে রোহান বেরিয়ে এসে এক প্রশান্তির শ্বাস নেয়। আগুন তো আমি লাগিয়ে দিয়েছি, এখন শুধু দেখা বাকি, এতে কে কতটুকু জ্বলে পড়ে। তুই কোনোদিনও জানবি না আরুষ, আসল সত্যিটা কি। সেই দিন তুই সামনে ছিলি বলে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তোর সামনেই সব করব, কিন্তু তুই কিছুই বুঝতে পারবি না। আমাকে অপমান করা ফল তুই পাবি, তাও খুব জলদি। এই বলে হু হু করে হেসে ওঠে। প্রায় 30 মিনিট আগে বাসায় এসে পৌঁছেছে ওরা। আরুষ কিছু না বলে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। সায়রাও ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যায়। আজ যেভাবেই হোক আরুষকে সত্যিটা জানাতেই হবে তার। আরুষ ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে, তার মাথায় এখন খালি রুহানের সেই কথাগুলোই ঘুরঘুর করছে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু পারছে না। এমন সময় পিছন থেকে কেউ আরুষকে জড়িয়ে ধরে। আরুষ জানে কে সে। সে পেছনে না ঘুরে উপলব্ধি করতে পারে এটা সায়রা, কিন্তু তার মাথায় যে এখন রাগ ভর করেছে। সে এক জায়গায় দিয়ে সরিয়ে দেয় সায়রাকে। তারপর সে সায়রার বাহু শক্ত করে ধরে রেগে দাঁতে দাঁত চেপে বলতে লাগে, কেন করলি তুই আমার সঙ্গে এমন? কেন কেন আমার জীবনটাকে তুই এভাবে অগোছালো করে দিলি? কেন তুই আমাকে এমন ধোঁকা দিলি? কেন রে? আমি তো শুধু তোকে ভালোবেসেছিলাম, তোকে পেতে চেয়েছিলাম, আর তো কিছু নয়। কিন্তু তুই কি করলি? তুই আমাকে ধোঁকা দিলি, তাও আবার ওই রুহানের সঙ্গে মিলে। আমার ভালোবাসাকে তুচ্ছ করলি, বিশ্বাসঘাতকতা করলি। আমি ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগি, আরুষ আমার কথাটা শোনো, আমি সব খুলে বলছি। আমি কেন এমন করেছি, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি যে এইসব করতে বাধ্য ছিলাম। আরুষ রেগে সায়রার বাহু আরো শক্ত করে ধরে বলতে লাগে, চাহিদা শুনতে তোর কথা। তুই একটা মিথ্যেবাদী। তুই শুধু মানুষকে ঠকাতে পারিস আর মানুষের ভালোবাসা নিয়ে খেলতে পারিস। আমি কিচ্ছু শুনতে চাই না। বলেই সায়রাকে জোরে ধাক্কা দিয়ে পেছনে ঘুরে যায়। সায়রা নিচে পড়ে যায় আর তার হাত এক পাথরের উপরে গিয়ে পড়ে। হাত পাথরে গেঁথে গিয়ে রক্তে পড়া শুরু হয়ে যায়। সায়রা ব্যথায় কুকড়িয়ে ওঠে। সেখানে বসে হাত ধরে মুখ ঠোঁট দিয়ে চেপে ধরে কান্না করতে লাগে। আরুষ বেশ কিছুক্ষণ ধরে কোনো সারা শব্দ না পেয়ে পেছনে ঘুরে দেখে সায়রা হাত ধরে কান্না করছে, তার হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে আরুষ তাড়াতাড়ি করে সায়রার কাছে যেয়ে তাকে কোলে তুলে রুমে নিয়ে যায় আর বেডে বসে পাগলের মতো করে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগে। তা খুঁজে এনে সায়রার সামনে এসে নিজে বসে তার হাত ধরে সেখানে ওষুধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে।
তার চোখে মুখে বেশ অস্থিরতা, যেন কষ্টটা সায়রা না আরুষ নিজেই পারছে। আর বারবার বলছে, সরি, আমি এই করে করিনি। খুব খুব লেগেছে না? খুব কষ্ট হচ্ছে। সরি রে, আমি তোকে আঘাত করতে চাইনি। রাগের বশে এমনটা করে ফেলেছি। ইস, কত রক্ত পড়ছে। তুই চিন্তা করিস না, এখনই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। সায়রা অবাক চোখে তাকিয়ে আছে। এ তার কেমন ভালোবাসা! একটু আগে যাকে সহ্য করতে পারছিল না, আর এখন তার কষ্ট দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে তার কষ্ট কমাতে। আরুষ বারবার নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে সায়রার হাতে আর সরি বলছে। সায়রা কিছু না বলে আরুষকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে আর কান্না করতে থাকে। আরুষও ওকে আলগাভাবে জড়িয়ে ধরে। তারপর আরুষ সায়রার মুখ উঁচু করে নিজের ঠোঁট দিয়ে সায়রার চোখের পানি শুষে নেয়। পরেও ঠোঁট দুটোকে নিজের ঠোঁট ছোঁয়ায়। সায়রা কেঁপে ওঠে। আরুষ কিছুক্ষণ পরে সরে এসে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। সায়রাও পরম আয়েসে আরুষের বুকে মুখ লুকায়। সূর্যের মিষ্টি আলো সায়রার উপরে পড়তেই সায়রার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে পাশে ঘুরে দেখে আরুষ ওকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে শুয়ে আছে। ঠোঁটগুলো একদম বাচ্চাদের মতো উল্টিয়ে রেখেছে। ওর সিল্কি চুলগুলো অগোছালো হয়ে কপালের সামনে এসে পড়েছে। সায়রার বড্ড ইচ্ছে হচ্ছে এই চুলগুলো নিয়ে খেলতে, তাই সে এক হাত দিয়ে আরুষের চুলগুলো আরেকটু অগোছালো করে দেয়। এতে আরুষ কিছুটা নড়ে ওঠে আর ঘুমের ঘোরে সায়রাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে। সায়রা তা দেখে মুচকি হাসে আর কালকের কথা মনে করতে থাকে। কাল আরুষ সায়রাকে একেবারের জন্য নিজের করে নিয়েছে, ওকে আপন করে নিয়েছে। সায়রা কাল পুরোপুরিভাবে আরুষের হয়ে গিয়েছে। এখন সায়রা আর আরুষ এক। আরুষ সায়রাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে। এসব ভাবতেই সায়রা লজ্জায় আরুষের উন্মুক্ত বুকে মুখ লুকায়। এরই মধ্যে আরুষ নড়ে ওঠে। তা দেখে সায়রা বলে, মর্নিং মিস্টার ডাফার। গুড মর্নিং মিস বুচি। সায়রা এবার মুচকি হেসে বলে, থ্যাংক ইউ আমাকে আপন করে নেওয়ার জন্য, আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার জন্য, সব ভুলে নতুনভাবে সম্পর্কটাকে নাম দেওয়ার জন্য, আমাকে নিজের করার জন্য। এই কথা শুনে আরুষ শব্দ করে হাসতে লাগে। সায়রা আরুষের এমন হাসির পিছনের কারণ খুঁজে পায় না। সে তো কোনো মজার কথা বলেনি, তাহলে আরুষ হাসছে কেন? সে আরুষের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আরুষ নিজের হাসি থামিয়ে বলতে লাগে, সিরিয়াসলি সায়রা, তোর মনে হয় আমি তোকে আপন করে নিয়েছি? বলেই আবার আগের মতো জোরে জোরে হাসতে লাগে। সায়রা আরুষের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আরুষ আবার বলতে লাগে, আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা শুধুই একটা নাটক ছিল। কাল আমি যা করেছি শুধু তোকে নিজের করে রাখার জন্য, এর চেয়ে বেশি আর কিছুই না। সায়রা কাঁপা কাঁপা গলায় বলতে লাগে। মানে? আরুষ সায়রার গালে হাত রেখে বলতে লাগে, আমি তোকে নিজের সঙ্গে পেতে রাখতেই কাল তোকে আপন করে নিয়েছি, যাতে তুই আমাকে ছাড়ার কথা চিন্তাও করতে না পারিস। সারা জীবনের জন্য আমার কাছে বন্দি থাকবি আর ওই রুহানের কাছে যেতে না পারিস। তুই কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? না, কখনো না। আমি কিচ্ছু বলিনি। আমি আমার প্রতিশোধটা নেবই। যতটা কষ্ট তুই আমাকে দিয়েছিস ততটাই কষ্ট এবার তুই পাবি। এসব বলেই আরুষ বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আর সায়রা থম মেরে সেখানেই বসে থাকে। আরুষ এসব কি বলছে? কাল রাতের সবকিছু মিথ্যা ছিল। কাল রাতে তার চোখে আমার জন্য ভালোবাসা মিথ্যা ছিল। শুধু আমাকে আটকার জন্য এসব করছে, যাতে আমি তাকে ছেড়ে না যাই। এসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একসময় সে ডুকরে কেঁদে ওঠে। সে আরুষের কাছ থেকে এমন কিছু কখনোই আশা করেনি। সে ভাবতেই পারছে না আরুষ এমন কিছু করতে পারে। সায়রা এইবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগে। সেদিন আমি আর আরুষের সামনে যাইনি। সারাদিন শাশুড়ির রুমেই কাটিয়েছি। আরুষ অনেকবার উকিঝুঁকি পেরেছে আমার এক নজর দেখার জন্য, কিন্তু আমি তার সামনে ধরা দেইনি। দিবই বা কেন? যে আমাকে বিন্দু মাত্র ভালোবাসে না, আমায় তার স্ত্রী হওয়ার অধিকার দেয় না, তার সামনে কোন অধিকার নিয়ে যাব আমি? পুরো দিন এমন লুকোচুরিতেই কেটে যায়। কিন্তু বিপত্তি ঘটে রাতে। রুমের বাইরে পায়চারি করছি,
ভিতরে যাব কিনা তা ভাবছি। কেননা সে আরুষকে ফেস করতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় আরুষ ঘুমিয়ে পড়লেই রুমে যাবে। রাত প্রায় 12টা বাজে। এতক্ষণে তো আরুষের ঘুমিয়ে যাওয়ার কথা, তাই সায়রাও কিছু না ভেবে রুমে ঢুকে যায়। যেই রুমে ঢুকেছে কেউ ঝড়ের গতিতেই সে সায়রাকে দরজার সাথে চেপে ধরে। ঘটনা এত দ্রুত হওয়ায় সায়রা কিছুটা কেঁপে ওঠে, কিন্তু সামনে থাকা মানুষটাকে দেখে সায়রা রীতিমতো ভয়ে কাঁপতে থাকে। সামনে আরুষ রক্তিম চোখে তাকিয়ে আছে ওর দিকে, চোখ মুখ ভীষণ লাল, বোঝাই যাচ্ছে প্রচন্ড রেগে আছে, কিন্তু সায়রা তার রেগে থাকার কারণ খুঁজে পাচ্ছিল না। সারাদিন কোথায় ছিলে? হ্যাঁ, কতবার ডেকেছি, কানে যায়নি? ধমকের স্বরে বলল। কেন ডেকেছিলেন? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করি। তা দেখে আরুষ থমথমে খেয়ে যায়। সে এখন কি বলবে? কেন ডেকেছিল সে সায়রাকে? আরুষের এমন থমথম অবস্থা দেখে বলে, কি মনে করেছিলে এই বাড়ি ছেড়ে চলে গেছি, নাকি চলে যাব ভেবেছিলে? আচ্ছা, তুমি তো আমাকে কাল রাতে আপন করে নিয়েছিলে শুধুই তোমার কাছে বন্দি করে রাখার জন্য, যাতে তুমি আমার ওপর নিজের প্রতিশোধটা নিতে পারেন, তাই তো? চিন্তা করো না, আমি এ বাড়ি ছেড়ে যাচ্ছি না। তুমি আরামসে আমার ওপর তোমার প্রতিশোধ নিতে পারবে। সায়রা এমন কথায় আরুষের বেশ রাগ হয়। রাগের বশে সায়রাকে না আঘাত করে বসে, তাই সে সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। আর সায়রা সেখানে মাটিতে বসে হাঁটু মুড়ে মুখ গুজে কাঁদতে থাকে। এদিকে ছাদে আরুষ ছাদের মাঝে বরাবরই এক কার্পেটের উপরে মাথায় নিজে হাত দিয়ে শুয়ে আছে। আকাশটা আজ মেঘলা, কালো মেঘ জমে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। আজ আকাশটার সাথে নিজের অনেক মিল পাচ্ছে সে, কেননা তার মনের মধ্যেও যে এমন কালো মেঘ জমে আছে, কিন্তু সেই কালো মেঘ দূর করতে যে সে বৃষ্টি হয়ে নেমে আসে, কিন্তু তার মনের মেঘগুলো বৃষ্টি হয়ে নামতে পারে না। আজ সেই 2 বছর আগের কথা মনে পড়ছে তার, যখন সায়রা আর ওর সম্পর্ক ভালোবাসায় পূর্ণ ছিল। সেখানে ছিল দুষ্টু মিষ্টি খুনসুটি আর অফুরন্ত ভালোবাসা। এইসব ভাবতে ভাবতেই আরুষ ডুবতে সেই 2 বছর আগে স্মৃতিগুলোতে। ছোটবেলা থেকেই আরুষ বেশ রাগী আর জেদি টাইপের ছেলে ছিল, আর একঘেয়েও। সবার সাথে বেশি কথা বলতো না, বেশিরভাগ নিজের রুমেই থাকতো। আরুষ পড়ালেখায় বেশ ভালো, অলওয়েজ টপ করত, তাই সে সকলের কাছেই ছিল প্রিয়। এরই মধ্যে সায়রা হয়। সায়রা হচ্ছে ওর খালাতো মেয়ে বোন। আরুষের এখনো মনে আছে ও যখন সায়রাকে দেখতে যায় আর ওর হাত সায়রা খপ করে ধরে, হাত ধরে ফেলে। আরুষের তখন কেমন যেন এক অনুভূতি হয়েছিল। তখন থেকেই আরুষ সব সময় সায়রার সাথেই থাকতো, আর প্রতিদিন সায়রার কাছে আসতে চাইতো বলে তারা নিজের বাসা শিফট করে সায়রাদের এলাকাতেই চলে আসে, যাতে যখন তখন আসা যাওয়া করতে পারে। আরুষ সবসময় সায়রাকে আগলে রাখতো। সায়রা বাবারা আর্থিক দিক দিয়ে আরুষের বাবার থেকে ভালো ছিল, কিন্তু তাতে তারা কোনো সময় মেলভাব করেনি। এইভাবে দেখতে দেখতেই সায়রা আর আরুষ বেড়ে ওঠে। সায়রা ছোট থেকে আরুষের জন্য পাগল ছিল, সবকিছুই তাকে আরুষ ভাই চাই মানে চাই, আর আরুষেরও সায়রাকে ছাড়া চলেই না। সায়রা যত বড় হতে থাকে তখন বুঝতে পারে যে সে আরুষকে ছাড়া অচল। আরুষের তার এক আলাদা অনুভূতি, যা আর যাই হোক ভাই বোনের সম্পর্ক থেকে অনেক উপরে, কিন্তু এই অনুভূতির নাম কি তা জানা নেই। এইভাবে দেখতে দেখতে যখন সায়রা ক্লাস 10-এ পড়ে, তখন একদিন বাসায় আসার সময় সায়রা দেখে আরুষের সাথে একটা মেয়ে খুব হাসাহাসি করে ঢলাঢলি করে কথা হচ্ছে। তা দেখে সায়রার মাথা গরম হয়ে যায়। তখন সে গিয়ে ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দেয়। তা দেখে আরুষ আর ওই মেয়েটা অনেকটাই অবাক ছিল। আরুষ এইরকম অসভ্যতা দেখে সায়রাকে এক থাপ্পড় দেয়। সায়রা ফ্যাল করে আরুষের দিকে তাকিয়েছিল। আরুষ কিছু জিজ্ঞেস করার আগেই সে সেখান থেকে দৌড়ে বাসায় চলে যায়। সেদিন থেকে প্রায় 1 সপ্তাহ সায়রা বাসা থেকে বের হয়নি, কেননা এই প্রথম আরুষ তাকে মেরেছে, তাও আবার অন্য এক মেয়ের জন্য। সায়রা তা মানতে পারছিল না, তাই রাগে কষ্টে সে আরুষ থেকে দূরে থাকছিল। আরুষ ওদের বাসায় গেলেও সায়রা ওর সামনে আসেনি। একদিন ছাদে সায়রা দাঁড়িয়েছিল, তখন আরুষ এসে খপ করে হাত ধরে বলে, কে? সমস্যা কি?
কই কি সমস্যা ভাইয়া? সমস্যা না হলে আমার সামনে আসিস না কেন? বাসা থেকেও তো বের হোস না। ভালো লাগে না তাই। এই বলে নিজের হাত ছাড়িয়ে নেয়। আরুষ প্রায় অবাক ছিল, কেননা সায়রা কোনো সময় ওর সাথে এমন বিহেভ করেনি। তোর কি হয়েছে? কোথায় কি হয়েছে? কিছুই হয়নি। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। ইগনোর করছিস? সায়রা এক তাচ্ছিল্যর হাসি দিয়ে, আমি ইগনোর করার কে? দেখ, আমি জানি তুই আমার উপরে রেগে আছিস, কিন্তু তুই যে এমন অসভ্যতা করবি আমি বুঝতেই পারিনি। তুই রিনাকে অকারণে ধাক্কা দিলি, তাই আমার রাগ উঠেছে, আর তাই তোকে আমি থাপ্পড় দিয়ে বসি। সরি, আমার এমন করাটা উচিত হয়নি। তাহলে তো আমার তোমাকে 20টা থাপ্পড় দেওয়া উচিত, তাই না? মানে? তুমি যেমন একটা মেয়ের সাথে কথা বলছিলে, তেমনি আমার সাথেও তো অনেক ছেলে কথা বলতে আসে, কিন্তু তুমি তখন কি করো? তাদের মারা শুরু করো আর থ্রেট দাও যাতে আমার সামনে না আসে, আর আমার থেকে যেন 100 হাত দূরে থাকে। আর সেই জায়গায় আমি তো জাস্ট একটা ধাক্কা মেরেছি, আর তাতে তুমি আমায় থাপ্পড় মারলে। তাহলে আমারও তো থাপ্পড় মারা উচিত তোমায়, তাই না? দেখ, তোর কথা আমার কথা এক না। কেন এক না? আমি মেয়ে বলে নাকি তুমি ছেলে বলে? তুমি চাইলে 100টা মেয়ের সাথে কথা বলতে পারবে, আর আমি না। কেন? আমার বুঝি কষ্ট হয় না তোমায় অন্য মেয়ের সাথে দেখলে? তোর কেন কষ্ট হবে? তুমি বুঝো না। না, বুঝি না, বল। ভালোবাসি তাই। হ্যাঁ আরুষ ভাই, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। সহ্য হয় না তোমার সাথে অন্য কারোর সাথে। তুই আমায় ভালোবাসিস? নাইস জোক। এখনো পিচ্ছি নাক টিপলে দুধ বের হবে, সে কিনা আমাকে ভালোবাসে। কেন তুমি আমায় ভালোবাসো না? না, বাসি না। তোকে ভালোবাসতে যেন আমার বই গেছে। তাহলে আমার জন্য তুমি অন্যের সাথে ঝগড়া করো কেন? আমাকে সবসময় নিজের চোখে চোখে রাখো কেন? তুই আমার বোন, আর বোনের হেফাজত করা আমার দায়িত্ব, তাই। আর কিছুই না? না। ঠিক আছে, আমিও দেখব তুমি কতদিন আমার ভালোবাসা অস্বীকার করো। দেখা যাবে। এই বলেই সায়রা চলে যায়, আর আরুষ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওর ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেও যে সায়রাকে নিজের থেকে বেশি ভালোবাসে, কিন্তু ও এখনো ছোট, ওকে এখন এইসব এর সাথে জড়ানো ঠিক না। তাই আরুষ মানা করে দেয়, কেননা এতে ওর পড়ার ক্ষতি হবে। তার উপরে দুনিয়ার কিছু বোঝে না, তাই আপাতত দূরে থাকাটাই বেটার। কিন্তু সায়রা তো নাছোড়বান্দা। সেদিনের পর থেকে সায়রা আরুষের পিছনেই পড়ে আছে। উঠতে বসতে ও শুধু একটাই কথা, ভালোবাসি ভালোবাসি। প্রথমে আরুষের গুরুত্ব না দিলেও সায়রা এর অত্যাচার বাড়তেই থাকে। যখন তখন ফোন দিয়ে বলা ভালোবাসি, রাস্তাঘাটে ওর ফ্রেন্ডদের সামনে বলে বসে ভালোবাসি। একবার তো সকলের সামনে আরুষকে গালে কিস করে বসে। ব্যাস, আরুষের ধৈর্যের সীমা পেরিয়ে যায় আর থাপ্পড় মেরে বসে, আর যা নয় তা বলে দেয়। সেই দিনের মতো সায়রা আর কিছু না বলে বাসায় চলে আসে। এরপর থেকে সায়রা আর আরুষকে জ্বালায় না, ফোন দেয় না, সামনেও আসে না, এই পর্যন্ত কি কথাও বলে না। আরুষ বুঝতে পারছিল না সে কি করবে। সে তো সায়রার ভালোবাসার জন্য এসব করছিল, কিন্তু এতে যে সায়রা দূরে সরে যাবে বুঝিনি। আরুষ যে সায়রাকে ছাড়া থাকতে পারছে না। সেদিন সে ঠিক করে সে সায়রার সাথে কথা বলবে আর তাকে বোঝাবে। তাই সে সায়রার স্কুলে চলে যায়, কিন্তু স্কুলে গিয়ে সে যা দেখে তাতে থমকে যায়। সায়রা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে আর হাত ধরছে। তাতে আরুষের মাথা গরম হয়ে যায়। সে সামনে এসেই ছেলেটাকে শুরু করে। তা দেখে সায়রা থামাতে আসে, কিন্তু আরুষের থামার নামই নেই। অনেক পরে থেমে সায়রাকে টানতে টানতে নিয়ে যায়, তারপর রিকশায় করে এক পার্কে নিয়ে আসে। সায়রা এতক্ষণ চুপ থাকলেও তখন বলে ওঠে, কেন মারলে তুমি ওকে? ও কে ছিল? আর ও তোর সাথে কি করছিল? ওই কে, তার কৈফিয়ত আমি তোমায় দিব কেন? তুমি আমার কে? বাবা নাকি মা নাকি আপন ভাই? তুমি এর মধ্যে আমার কেউ না। তুমি শুধু আমার খালাতো ভাই, আর কিছু না। সো খালাতো ভাই ভাইয়ের মতো থাকো। আমার উপর নিজের অধিকার দেখাতে আসবে না। আমার উপর তোমার কোনো অধিকার নেই। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড ফ্রম মাই লাইফ।
আরুষ এইবার রাগে সায়রার বাহু দুটো চেপে ধরে বলে, আমি তোর সব বুঝলি, তোর উপর শুধু আমার অধিকার, আর কারো না, বুঝলি? কিসের তো অধিকার দেখাচ্ছ? তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে এত কিসের অধিকার তোমার? তাই বলছি আমার উপর তোমার কোনো অধিকার নেই। আমার অধিকার আছে, সব থেকে বেশি অধিকার আছে, কেননা আমি তোকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো? সায়রা এবার ছোট ছোট চোখ করে বলে, হ্যাঁ বাসি, খুব বেশি ভালোবাসি, সেই ছোট থেকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আমি যে এতদিন বললাম তখন বলনি কেন? পরে আরুষ সব বলে ও কেন বলেনি। ওর ভালোর জন্যই এমন করছিল। আর এটাও বলে যদি ওর সাথে প্রেম করতে চায় তাহলে ভালো মতো পড়াশোনা করতে হবে, কোনো হেলামি চলবে না। তাতে সায়রা বোঝে আর কথা দেয় যে সেও মন দিয়ে পড়াশোনা করবে। এভাবেই ওদের প্রেম শুরু হয়। ভালোই কাটছিল ওদের দিন। সায়রাও কলেজ শেষ করে ভার্সিটিতে ওঠে, আর আরুষ পড়ালেখা শেষ করে জব খুঁজতে থাকে। এর মধ্যে আরুষের এক ফ্রেন্ড হয় রুহান। রুহান আর আরুষ সেম ব্যাচ, এর জন্য রুহান আর আরুষ বেশ ভালোই ফ্রেন্ডশিপে হয়, প্রায়ই ওর বাসায় আসতো। এর মধ্যে একদিন রুহানের চোখ যায় সায়রা থেকে, এক নজরেই ভালো লাগা কাজ করা শুরু করে দেয়। তারপর থেকে সে রোজ সায়রাকে ফলো করা শুরু করে, আর একদিন কিছুটা মিসবিহেভও করে, আর তা আরুষ জেনে যায়। তারপর সে রুহানকে রাস্তায় সবার সামনে ইচ্ছে মতো মারে, আর সেখানেই ফ্রেন্ডশিপ শেষ করে দেয়। এইভাবেই দিন যেতে থাকে। আরুষ প্রায় সেই ঘটনা ভুলেই যায়, কিন্তু কিছুদিন যাবৎ আরুষ খেয়াল করছিল যে সায়রা তাকে ইগনোর করছে। প্রথমে আরুষ বার্তা দেয় না, মনে করে পড়ার চাপে হয়তো এমন করছে, কিন্তু দিন দিন সায়রার অবহেলা বাড়তে থাকে। ফোন দিলে ফোন ধরে না, তেমন কথা বলে না, দেখা করে না, কোনো খোঁজ নেয় না। আরুষও কিছু বুঝতে পারছিল না। তার উপরে আরুষ একটা কাজে অনেক বিজি ছিল, তাই সেও এত খোঁজ নিতে পারছিল না। সেদিন আরুষ অনেক খুশি ছিল, কেননা সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। তার জন্য ইন্টার্নশিপের জন্য বিদেশে যেতে হবে। নিউজটা পাওয়ার সাথে সাথেই তা সে সায়রাকে জানাতে চায়। সায়রা ইউনিভার্সিটিতে এসে সে সায়রাকে খুঁজতে থাকে, আর পেয়ে যায়, কিন্তু যা দেখে তাতে মাথায় রক্ত উঠে যায়। সে দেখে সায়রা রুহানের সাথে একদম ক্লোজলি বসে আছে, আর রুহানের কাঁধে মাথা রেখে বসে আছে, আর একটু পরপর রুহান সায়রার গাল টেনে দিচ্ছে। এইসব দেখে আরো সায়রা আর রোহানের সামনে গিয়ে রোহানকে টেনে তুলে মারতে থাকে। সায়রা থামাতে চেয়েও পারে না, তখন সায়রা আর না পেরে আরুষের গালে এক থাপ্পড় মারে। এতে আরুষ থমকে দাঁড়ায়, আর ভার্সিটির সকলের দৃষ্টি ছিল তাদের উপরে। আরুষ রাগে ফোঁস করতে থাকে, তোমার সাহস কিভাবে হলো রুহানকে মারার? মারবো না কেন? আর তুই ওর সাথে কি করছিলি? হ্যাঁ, তুই আজ বাসায় চল, তোর এমন অবস্থা করবো না। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? আমি যার সাথে যাই না তা করি, তাতে তোমার কি? আর তুমি কে যে আমার লাইফে ইন্টারফেয়ার করছো? এত কিসের অধিকার দেখাইছো? আমি কে মানে? আমি তোর বিএফ, তুই আমার ভালোবাসা, তোর ওপর আমার অধিকার থাকবে না তো কার অধিকার থাকবে? আমি তোমার ভালোবাসার মানুষ হলেও তুমি আমার ভালোবাসা না। মানে? আমার ভালোবাসার মানুষ রুহান, আর আমি রুহানের ভালোবাসার মানুষ, তাই না রুহান বেবি? রুহান সায়রার কোমর জড়িয়ে ধরে বলে, তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? পাগল তো আগে ছিলাম, যে তোর জন্য ফার্স্টে রুহানকে মানা করি। ইস, কি ভুলটাই না করেছিলাম। ভাগ্যিস রুহান আমায় আরেকটা চান্স দিয়েছিল, তা না হলে সারা জীবন আফসোস করতে হতো। রুহানের মতো স্টাবলিশ, স্মার্ট, হ্যান্ডসাম ছেলে যে আমায় ভালোবাসে, এটাই তো আমার সৌভাগ্য। কি নেই ওর বল? টাকা, গাড়ি, বাড়ি সব আছে, একটা কোম্পানির মালিক সে। আর কত রিচ জানো তুমি? আমি ওর সাথে থাকলে রানী হয়ে থাকতে পারবো। তুই না আমায় ভালোবাসিস, তাহলে তুই কি করে রোহানের সঙ্গে যেতে পারিস? তোমায় ভালোবেসে পেলামটা কি শুনি? কিছুই না, শুধু নিজের টাইম ওয়েস্ট করছি। হয়তো এক সময় তোমায় ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আমি এখন রুহানকে ভালোবাসি, আর ও আমার ভালোবাসা হবেই বা না কেন? কি নেই ওর কাছে বলো? টাকা, বাড়ি সব আছে, আমায় সব সময় সুখে রাখতে পারবে। আমি যা চাইবো তা পূরণ করতে পারবে। দিস হোয়াট আই থিঙ্ক রুহান ইজ দ্য বেস্ট চয়েস ফর মি। আর আমি যে তোকে এতটা ভালোবাসি,
তার কি? হ্যাঁ, ওহ প্লিজ, ভালোবাসা দিয়ে কি সব পাওয়া যায় নাকি? এইটা তুমি জানো আর আমিও জানি ভালোবাসা দিয়ে পেট ভরে না আর শখ না মিটে। আর এমনি তোমার সাথে আমার বনে না। এক তো তোমার আর্থিক অবস্থাও এত ভালো না, তার উপর তুমি বেকার, আদৌ চাকরি পাবে কিনা সন্দেহ। তোমার সাথে তো আমার ভবিষ্যৎই নেই, আর আছে ভালো লাইফ। তাহলে আমি কেন তোমার কাছে পড়ে থাকবো? আমারও তো ভালো লাইফ লিড করার অধিকার আছে, তাই না? এই ছিল তোর মনে? তুই যে এত লোভী আমি বুঝিনি। সামান্য টাকার জন্য তুই আমার ভালোবাসা ভেবে দূরে ঠেলে দিলি। এমন বিশ্বাসঘাতকতা না করলেও পারতি। আমার ভালোবাসার এমন অপমান না করলেও পারতি। সে যাই হোক, তোকে তো ঘুরে ফিরে আমারই হতে হবে, তাও খুব জলদি। কেন? তুই যে শুধুই আমার। কিন্তু এটা ভাবিস না যে তোকে ভালোবেসে আপন করব। তোকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্যই তোকে আপন করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে আরুষ হনহনি চলে যায় আর সায়রা ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। সেই দিনের পর থেকে আরুষের সাথে সায়রার আর কোনো দেখা হয়নি। দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত হয় না। কেননা সেদিনের পর 1 সপ্তাহের মাথায় সে বনানী চলে আসে, আর সেখান থেকে 1 মাসের মধ্যে ভিসা আর পাসপোর্ট নিয়ে বিদেশে চলে যায়। যেহেতু ওর চাকরি হয়ে গিয়েছিল আর তাকে বিদেশে ইন্টার্নশিপের জন্য লেটার ছিল, তাই সব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এরই মধ্যে আরুষ নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেলে। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি পরিচালনা করে, কিন্তু এইসব এত সহজে হয়নি। অনেক কঠোর পরিশ্রমের ফলে সে সব অর্জন করতে পেরেছে। প্রথমেই সে যে টাকা ইনকাম করত তা দিয়ে কিছু এনজিওতে শেয়ার কিনে নেয়। সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করতে অল্প সময়েই লাভ হয়, আর সেই লাভটা নিজের কোম্পানির কাজে লাগিয়ে তা অনেক বড় এক পর্যায়ে নিয়ে আসে, নিজের নাম একজন সফল বিজনেসম্যানের তালিকায় লিখে। আরুষ সবসময় সায়রার খবর রাখত, কিন্তু সায়রার কাছে আরুষের কোনো খবর ছিল না। এর মধ্যে আরুষ জানতে পারে সায়রা রোহানের সাথে বিয়ে। তা শুনে আরুষের মাথায় রক্ত উঠে যায়, কেননা সায়রা শুধু ওর আর কারোর না। সায়রা আরুষের সাথে যা করেছে তার শাস্তি ওকে আরুষের সাথে থেকেই পেতে হবে। তাই সে দ্রুত বাংলাদেশে আসার ট্রাই করতে থাকে। সায়রার বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে সে বাংলাদেশে এসে পড়ে, আর তারপরের দিন চলে যায় সায়রার বাসায়। গিয়ে দেখে সায়রা এক ধ্যানে জানালার বাইরে তাকিয়ে আছে। আরুষ সায়রার সামনে গিয়ে ওকে দেয়ালের সাথে বাহু দুটো চেপে ধরে। সায়রা প্রথমে আরুষকে দেখে হকচকিয়ে যায়, পরে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে আরুষ বলে, তুই এখনই আমাকে সবার সামনে জড়িয়ে ধরে কিস করবি আর বলবি তুই শুধু আমায় ভালোবাসিস আর আমাকে বাদে কাউকে বিয়ে করবি না। বাকিটা আপনারা জানেনই এরপরে কি হয়েছিল। বৃষ্টির ফোঁটা আরুষের মুখের উপরে পড়তেই আরুষের ধ্যান ভাঙে। সে বুঝতে পারে সে এতক্ষণ অতীতের সেই কষ্টময় স্মৃতিগুলোর মধ্যেই ছিল। আরুষ উঠে যেতে নিলে খেয়াল করে ওর চোখে মুখের কোণে পানি। আরুষ তো দেখে তাচ্ছিল্যের এক হাসি দেয় আর নিজেকে নিজেই বলে, দেখ স্যার, তোর দেওয়া কষ্টগুলো আজ আমার চোখে নোনা জল হয়ে পড়ছে। বুঝতে পারছিস কতটা কষ্ট দিয়েছিস তুই আমাকে? কিভাবে পারলি এত কষ্ট দিতে? আর আমাকে দেখ, শত চেয়েও তোকে কষ্ট দিতে পারি না। পারি না তোর মতন নিষ্ঠুর হতে, পারি না তোর মতন পাষাণ হতে। আরুষ নিচে এসে দেখে সায়রা ফ্লোরে শুয়ে আছে। তা দেখে আরুষের বুকের ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়। সে সায়রাকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দেয়। ফেরি লাইটের আলোতে সায়রার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে সায়রার চোখ দুটো ভেজা, চোখের কোণে পানি জমে আছে, পাপড়িগুলোর মধ্যেও বিন্দু বিন্দু পানি জমে আছে। তা দেখে আরুষের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস দিয়ে আসে, আর সে সায়রার মুখের দিকে তাকিয়ে বলে, আমাকে তো পড়িয়েছিস নিজের দহনে, আর নিজেও পড়ছিস আমার দহনে। যদি তুই আমায় ধোঁকা না দিতি তাহলে আজ আমরা কেউই এই দহনে পড়তাম না, বরং দুজনের ভালোবাসার রঙে দুজনকে রাঙিয়ে দিতাম। এই বলে আরুষ সায়রার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সায়রাকে বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে, কেননা নিজের এই অশান্ত বুককে যে শান্ত করতে হবে ওর সায়রাকে প্রয়োজন হবেই। দেখতে দেখতে কেটে যায় 15 দিন। এই 15 দিনে সায়রা আরুষের সাথে তেমন কোনো কথাই বলেনি। আরুষ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ তে জবাব দিত।
যা আরুষের একদম সহ্য হচ্ছিল না। তার উপরে নিজের মধ্যেই এক অনিশ্চয়তা কাজ করছিল, যা হয়তো নিজের জেদের বশে সায়রার সাথে বেশি অন্যায় করে ফেলেছে। তাকে এইভাবে আপন না করলেও পারতো। তার উপরে সায়রার এমন নীরবতা যেন আরুষকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন এসব সহ্য করতে না পেরে বলেই ওঠে, সায়রা, দেখ সরি, আমি তখন নিজের জিদের বসে এমনটা করেছিলাম। এমন করাটা আমার ঠিক হয়নি। সায়রা তখন কিছু না বলে চুপচাপ নিজের চুল আঁচড়াতে থাকে। তা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। সে গিয়ে সায়রাকে ঘুরিয়ে নিজের দিকে আনে, তারপর ওর বাহু দুটো চেপে ধরে বলে, কিছু বলছি আমি তোকে, কথা কেন বলছিস না? সায়রা এক ঝটকায় নিজেকে ছড়িয়ে বলে, কি বলবো? হ্যাঁ, কি বলবো? তুমি যা করছো ঠিকই তো করছো, তাহলে আমি বলার কে? সরি বলছি তো। তুমি কেন সরি বলছো? তুমি তো তোমার কাজই করছো, যার জন্য তুমি আমায় বিয়ে করেছো। তুমি তো আমাকে কষ্ট দিতে, প্রতিশোধ নিতে, আঘাত দিতে, যন্ত্রণা দিতে বিয়ে করেছো, তাই না? তাহলে সবই তো ঠিকই চলছে, তাহলে তো সরি বলার কোনো কারণই দেখছি না। তুমি তো তোমার জায়গায় পারফেক্টলি রাইট। আমি বেঁচে থেকে মরে আর কিছু বলার আগেই আরুষ সায়রার ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে আঁকড়ে ধরে, সায়রাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। সায়রা প্রথমে ছোটাছুটি করলেও পরে শান্ত হয়ে যায়। সে নিজের অজান্তেই আরুষের ছোঁয়াতে হারিয়ে যেতে থাকে। আরুষ প্রায় কিছু সময় পরে সরে এসে সায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। সায়রা নিজেও হাঁপাতে থাকে। তখন আরুষ শান্ত গলায় বলে, তোকে কষ্ট দেব, আঘাত করব, যন্ত্রণা দেব, তোর থেকে প্রতিশোধ নেব, কিন্তু তোকে কখনো নিজের থেকে দূরে যেতে দেব না। তোকে নিজের অধীনের বাইরে যেতে দেব না। তোকে সব সময় নিজের মাঝে আবদ্ধ করে রাখবো। তুই সারা জীবন আমার পাশে থাকবি আমার বউ হয়ে। তোমার ওপর সব থেকে বেশি অধিকার আমার, কেননা তুই যে শুধুই আমার। আর ভালোবাসা। আরুষ মুচকি হেসে আর কিছু না বলে সায়রার ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়, আর পরম হেসে সায়রার ঠোঁট দুটো শুষে নিতে থাকে। আরুষের এই ভালোবাসার স্পর্শে সায়রা বুঝে যায় আরুষের মনের কথা। সে ভালো করেই জানে আরুষ ওকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু রাগ আর অভিমানের কারণে তা বলতে পারছে না। তাই সে আর কথা বাড়ায় না, কারণ তার যা উত্তর পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে। আরুষ হঠাৎ সায়রাকে পাজাকোলা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় আর সায়রার গলায় মুখ গুজে। সেই দিন সায়রাকে আপন করে নেওয়ার পরে সায়রার প্রতি ওর নেশা আরো বেড়েই চলেছে। না চাইতেও সে সায়রার কাছে ছুটে চলে যায়, কেননা এই নেশা থেকে যে মুক্তি পাওয়া বড়ই দায়। তাই তো আজ সে যখন সায়রাকে কাছে পেয়েছে, সে আবার সেই নেশায় ডুব দিতে চায়। রাত ৩টা। আরুষ সায়রাকে জাপটে ধরে গলায় মুখ গুজে বেঘরে ঘুমাচ্ছে, যেন কত রাত ঘুমায়নি। আর সায়রা অলক্ষীন ভাবে ওকে দেখেই চলেছে। এই দেখা যেন কোনো শেষ নেই। সায়রা ভাবছে কতটাই না কষ্ট দিয়েছে সে আরুষকে, কিন্তু সেই বা কি করতো? সে বাধ্য ছিল এইসব করতে। এই কথা ভাবতে ভাবতেই তার অতীতের সেই স্মৃতিগুলো সামনে এসে পড়ে, আর সায়রা না চাইতেও ডুব দেয় সেই ৩ বছর আগের স্মৃতিতে। আরুষের সাথে আমার দিনগুলো তখনই ভালোই কাটছিল। নিজের চাইতে বেশি ভালোবেসে ফেলেছিলাম ওকে। ওর জন্য সব কিছু করতে পারতাম। ওই যেভাবে বলতো ওইভাবেই চলতাম। ওর কথা অনুযায়ী পড়ালেখাও ঠিক মতো করতাম। তখন আমি কলেজের 2nd ইয়ারের স্টুডেন্ট। সামনে ছিল এইচএসসি এর মতো বড় প্যারা। সকলেরই পড়ালেখার ধুমছে চালু, আমারও একই অবস্থা। কিন্তু এর মধ্যে কিছুদিন ধরে এক অচেনা নাম্বার থেকে কল আসা শুরু করে, কিন্তু আমি পাত্তা দিতাম না আর কল ধরতামও না। তার উপর কয়েকদিন ধরে খেয়াল করি একটা ছেলে আমায় ফলো করে। আমি যেখানেই যাই সে এসে হাজির। আস্তে আস্তে আমার ভয় করতে শুরু করে। এইদিকে আরুষকেও বলতে পারছিলাম না, কেননা ওকে জানালে সোজা মারামারিতে এসে পড়বে, তাই কিছু জানায়নি। একদিন সেই ছেলেটি আগ বাড়িয়ে কথা বলতে আসে। আমি ভয়ে সেই দিন দৌড়ে চলে আসি। তারপর থেকে আমি বায়না ধরি আরুষ যাতে আমায় নিয়ে যায় আর নিয়ে আসে। আরুষও আমার কথা ফেলতে না পেরে আমায় দিয়ে আসতো আর নিয়ে আসতো। আরুষের সাথে থাকলে কেন জানি নিজেকে অনেক সেফ মনে হতো। আরুষের সাথে যাওয়া আসার পর আমি আর সেই ছেলেকে দেখিনি।
আমিও আস্তে আস্তে সেই ছেলের কথা ভুলে যাই আর পরীক্ষায় মনোযোগ দেই। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়। এর প্রায় 3 মাস পর রেজাল্টও দেয়। জিপিএ 5 পাই। অতঃপর ভালো এক ভার্সিটিতে ভর্তি হই। এর মধ্যে আরুষও চাকরি খুঁজতে থাকে। ওর কথা ছিল চাকরি হওয়ার 2-3 মাস পরেই সে আমায় বিয়ে করবে। আমি তো তখন সেই খুশি আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে বলে। কিন্তু সেই খুশি বেশি দিন টিকলো না। একদিন আমি আরুষের বাসায় যাই ওর ফেভারিট মোরগ পোলাও রেঁধে। সেদিন গিয়ে আমি সোফায় বসে থাকা ব্যক্তিকে দেখে ভয় পেয়ে যাই। কেননা সোফায় ওই রাস্তার ছেলেটি বসা, যে কিনা আমায় ফলো করত। আমি কিছু বলার আগে আরুষ এসে পরিচয় করিয়ে দেয় ওই ছেলের নাম রুহান আর সে আরুষের ফ্রেন্ড। আমি তখন মুখে জোরপূর্বক হাসি টেনে হ্যালো বলে এসে পড়ি। এই থেকে শুরু জ্বালা। রুহান দিন রাত খালি আমায় কল দেওয়া শুরু করে, বিভিন্ন টাইপের মেসেজিং করে। আমি প্রতিবার ওর নাম্বার ব্লক লিস্টে দিয়ে দিতাম, কিন্তু সে দমবার পাত্র নয়। সে আবার নতুন সিম দিয়ে কল আর মেসেজিং করত। একদিন সে হুট করে আমার ভার্সিটিতে সকলের সামনে প্রপোজ করে বসে। তখন আমার ধৈর্যের সকল সীমা পেরিয়ে যায় আর আমি ওকে থাপ্পড় না মেরে দেই। তখন সে আমায় টানতে টানতে গাড়ির সামনে নিয়ে যায়, কিন্তু গাড়িতে ওঠার আগেই আরুষ এসে ওকে আটকায় আর ভার্সিটির সকলের সামনেই এবড়ো থেবড়ো মারা শুরু করে। আমি ওকে অনেক কষ্টে আরুষকে থামাই আর আরুষ সেই দিন রুহানের সাথে ফ্রেন্ডশিপ শেষ করে আমাকে নিয়ে চলে আসে। কিন্তু রুহানের সেই দিন ইগো হার্ট হয় আর সেটাই হয়ে যায় আমার কাল। একদিন ভার্সিটি থেকে ফিরছি, এমন সময় রুহান ওর গাড়ি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। রুহান গাড়ি থেকে বের হয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমি রুহানকে দেখে পাশ কাটিয়ে যেতে নিলে রুহানের কথায় থমকে দাঁড়াই। আজ আমার ইগনোর করা ভুল করো না, তা না হলে তোমার আরুষের জান বাঁচবে না। আমি অবাক হয়ে রুহানের দিকে ঘুরে দাঁড়াই আর বলি, মানে? তা শুনলে তাই। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, কথা আছে। আমি কোথাও যাব না। ভেবে বলছো তো? কেননা তোমার জানের জান এখন আমার হাতে। তুমি যদি এখন আমার সাথে না চলো তাহলে তোমার আরুষ আর কালকের সূর্য উদয় দেখতে পারবে না। এমন ফিল্মি ডায়লগ না মেরে কি বলতে চাচ্ছ তা বলো। ভয় হচ্ছে, কিন্তু ভয়কে দমিয়ে রেখে সাহস জুগিয়ে বললাম, ওকে, তাহলে শোনো, তুমি এখন আমার সাথে রিলেশনে না যাও তাহলে আমি তোমার আরুষকে জানে মারতে বাধ্য হব। আর তুমি ভালো করেই জানো আরুষকে রাস্তা থেকে সরাতে আমার 2 মিনিটও লাগবে না। কি যা তা বলছো? আমি যা তা বলছি, তাই না? ওয়েট। এই বলে মোবাইলে কাউকে ভিডিও কল দিল। তারপরে তা সায়রার সামনে ধরল। সেখানে দেখা যাচ্ছে আরুষ ফর্মাল লুকে হাতে ফাইল নিয়ে রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছে। তখন হাত থেকে ফাইল পড়ে যায়। আরুষ তা উঠিয়ে কাগজগুলো ঠিক করতে থাকে আর ওর পেছনেই এক ট্রাক এর মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, যার ইঞ্জিন চালু। আর আরুষের পিছনে এক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আরুষের সেই দিকে খেয়াল নেই। সে নিজের কাগজগুলো গোছাতে ব্যস্ত। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই তার। আমার এক ইশারাতে ট্র্যাকটি চালু হয়ে যাবে, আর ট্র্যাকটি কাছে আসতেই আরুষের পিছনে থাকা ব্যক্তিটি আরুষকে ধাক্কা দিয়ে সেই ট্র্যাকের সামনে ফেলে দিবে আর ট্রাক আরুষের উপর দিয়ে চলে যাবে। আর তোমার আরুষ কেন করছো এমন? কোয়েশ্চেন। তাহলে শুনো, তুমি আর আরুষ মিলে আমায় যে সকলের সামনে যে অপমান করেছিলে তার প্রতিশোধ নিতে তোমাদের সাহস কিভাবে হয়? আর তোমাদের সাহস কিভাবে হয় রোহান চৌধুরীকে অপমান করার? এখন এর ফল তোমাদের ভুগতে হবে। ভুগতেই হবে। এখন তুমি বলো, আমি কি করি? জানে মেরে ফেলবো কি আরুষকে? না, তুমি এমন কিছু করবা না। তুমি নিজেই আরুষকে নিজের থেকে দূরে সরিয়ে দিবে আর ওকে সকলের সামনে ইনসাল্ট করবে, ওকে নিচু করবে। আমি এসব করতে পারবো না। করতে তো তোমায়, তা না হলে? ভিডিওতে ট্রাকটি চলতে শুরু করে। আস্তে আস্তে সেই ট্রাকটি আরুষের সামনে এসে পড়ে আর পিছে থাকা মানুষটি আরুষকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। কি করবে কিছু বুঝতে না পারে সায়রা। যখন দেখছে ট্রাকটা ক্রমশ এগিয়ে আসছে, তখন সায়রা আর কিছু না ভেবে চিল্লিয়ে ওঠে, আমি রাজি, তোমার সকল শর্তে আমি রাজি। এ কথা শুনে রুহানের মুখে এক পৈশাচিক হাসি ফুটে ওঠে।
আর রোহান ফোনটা নিয়ে কাকে যেন কি বলে, আর লোকটা সরে আসে আর ট্রাকটিও পাশ কাটিয়ে চলে যায়। সেদিনের পর থেকেই সায়রা আরুষকে ইগনোর করতে শুরু করে, আর না যাওয়া সত্ত্বেও রুহানের সাথে মিশতে শুরু করে। আর সেই দিন আরুষ যখন সায়রার সাথে দেখা করতে যায়, তখন রুহান কিভাবে যেন খবর পায় যে আরুষ সায়রার সাথে দেখা করতে যাচ্ছে, তাই সে আগেই সায়রার কাছে চলে যায় আর সায়রাকে বলে আজ আরুষকে অপমান করতে আর এমন ভান করতে যে সে এখন আরুষকে ভালোবাসে না আর না তাকে চায়। সায়রা ভালো করেই জানতো আরুষকে সে যাই বলুক না কেন আরুষ বিশ্বাস করবে না, তাই সে টাকার কথা তোলে যাতে আরুষ অপমানিত হয় আর নিজ থেকে দূরে চলে যায়। তাই সায়রা সেদিন ওই সকল কথাগুলো বলে। সেই দিনের পর থেকে সায়রা হাসতে ভুলে যায়, কারোর সাথে কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো, ভার্সিটিতে মন মরা হয়ে থাকতো, মাঝরাতেই কেঁদে উঠতো। আর সে শূন্যতা সায়রাকে করে করে খাচ্ছিল। নিজের ভালোবাসাকে এইভাবে দূরে সরিয়ে রাখতে পারছিল না সায়রা, কিন্তু ও যে নিরুপায়। তখন ভালো মন্দ বোঝার ক্ষমতা ওর মধ্যে ছিল না। শুধু একটাই কথা সায়রার মাথায় ঘুরঘার করছিল যে যেভাবেই হোক আরুষকে বাঁচাতে হবে, ওর নিজের জীবন দিয়েও আরুষকে বাঁচাতে হবে। আজ সায়রা আরুষকে বাঁচিয়ে ফেলেছে, কিন্তু ওর বদলে ও নিজের বাঁচা ভুলে গিয়েছিল। দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। সায়রার এই অবস্থা দেখে একদিন জান্নাত ওর কাছ থেকে সব জানতে চায়। আশা সায়রা কেন আরুষের সাথে এমন করলো, তখন সায়রা আর না পেরে ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর সব কিছু খুলে বলে। এইসব শুনে জান্নাত সায়রাকে শান্ত করে দিতে থাকে, আর সায়রাও পরে নিজেকে কিছুটা শক্ত করে ফেলে। আরুষের ভালোর জন্য সে ওকে দূরে থাকতেই হবে, সেটা সে ভেবে নেয়। প্রায় 1 বছর পরে রুহান সায়রাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ভালো প্রস্তাব হওয়ায় সকলেই রাজি হয়ে যায়, সায়রাও রাজি হয়ে যায়, উপায় ছিল না কারো। কিন্তু সায়রা মনে মনে ভেবে রেখেছিল যে ও বিয়ের 3 দিন আগে নিজেকে শেষ করে দেবে। কেন সেই দিনই, ওই দিন যেদিন আরুষ আর ওর ভালোবাসা গ্রহণ করেছিল, ওই দিনই ওদের প্রেমের কাহিনী শুরু হয়েছিল। তাই সায়রা সেই দিনই নিজেকে শেষ করে কাহিনীটা সেখানে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারল না। তার আগেই আরুষ এসে সায়রাকে নিজের করে নেয়। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই, সকালে ঘুমিয়ে আছে। এমন সময় সায়রার মনে হলো ওর মুখের উপরে পানির ফোঁটা পড়ছে। তখন সায়রা আদো আদো চোখ খুলে আরুষের উপরে ঝুঁকে আছে দেখে, তার মাথা থেকে টিপ টিপ করে পানি চুয়ে চুয়ে তার মুখের উপরে পড়ছে। সায়রা তা দেখে ধরপড়িয়ে ওঠে। এতে সায়রা আরুষের মাথার সাথে দাম করে বাড়ি খায়। সায়রা নিজের কপালে হাত বুলাতে বুলাতে বলে, এমনি কি দেখছিলে? তোমাকে। ঘোরের মধ্যে থেকেই কথাটি বলে। মানে? অবাক হয়ে বলল। সায়রার এমন কথায় আরুষের ঘোর কেটে যায়। সে বুঝতে পারে সে কি বলছিল, তাই সে কথা ঘোরানোর জন্য বলে, ইয়ে মানে, ও হ্যাঁ, আমি দেখছিলাম একটা মানুষ এত কি করে ঘুমায়। এত ঘুম কোত্থেকে আসে তোর? আজীব, এখন কি ঘুমাতেও পারবো না? কয়টা বাজে জানোস? 10টা বাজে। 10টা? এত বেলা করে বাড়ির বউ কখনো ঘুমায়? কি 10টা বাজে আর তুমি আমায় এখন ডাকছো? সরো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমায় নিচে যেতে হবে। তো যা। বলে মিটিমিটি হাসতে থাকে। আমি হাসির কোনো কারণ খুঁজে না পেয়ে নিজের দিকে তাকিয়ে দেখি আমার জামা উল্টো পাল্টা হয়ে আছে। তা দেখে আমি লজ্জায় শেষ হয়ে যাই, তার সাথে আমার রাগও উঠে যায়। পারলে এই অসভ্যটাকে মেরে গুম করে দেই। নিজেকে জামা ঠিক করে বলি, ওই তুমি আমার দিকে এমনি তাকিয়ে আছো কেন? আগে কি মেয়ে দেখো নাই? অন্য দিক তাকাও, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এ তোকে দেখে আমার লজ্জা করবে কেন? আমি কি অন্যের বউকে দেখছি নাকি? নিজের বউকে দেখছি। নিজের বউকে দেখতে কিসে লজ্জা শুনি? আমি ছোট ছোট চোখ করে বলি, তুমি কি আদৌ আমাকে নিজের বউয়ের স্বীকৃতি দিয়েছো? আদৌ কি আমায় তোমার বউ মানো? আমার এই রকম প্রশ্নে আরুষ থেমে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না, কেননা এর জবাব ওর নিজের কাছেই নেই। আরুষ কথাটা এড়ানোর জন্য নিজের মুখের গম্ভীরতা এনে বলে, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য ডাইনিং ওয়েট করছি। এই বলে আরুষ হনহনিয়ে চলে যায়, আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আমার ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।